একাডেমিক টেক্সট প্যানাশিয়া একটা স্টুডেন্টকে যে এই বইটা পড়বে আর যে এই বইটা আসলে পড়বে না, এই দুজনের মধ্যে একটা আমি বিশেষ করে বিশাল একটা পার্থক্য রাখবে। আমাদের এই বইটা হচ্ছে এইচএসসি তে প্লাস পাশাপাশি অন্য সবার থেকে অ্যাডমিশন একটু এগিয়ে রাখার যে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ। প্যারাগ্রাফের অধ্যায় শুরুতেই হচ্ছে আমরা দেখিয়েছি যে প্যারাগ্রাফের ফরমেশনগুলো কিভাবে হয়, একটা প্যারাগ্রাফ সাধারণত একটা আইডিয়াল প্যারাগ্রাফ, একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ কিভাবে লেখা হয়, লেখাটাকে সে কিভাবে অর্গানাইজ করবে, কিভাবে একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং ডিটেলসে কিভাবে কি দেয়া লাগে, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে কিন্তু আমরা প্রথমে আলোচনা করে তারপর কিন্তু আমরা সম্ভাব্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের একটা লিস্ট দিয়ে দিয়েছি। সামারিতে কি কি লেখা উচিত, কিভাবে লেখা উচিত, সেটা আমরা প্যারাগ্রাফের মতো শুরুতে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু অ্যাডমিশন কর্নার নামে আমরা একটা পার্ট রেখেছি। এই পার্টটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার নেক্সট ডেস্টিনেশন সম্পর্কে তুমি আগে থেকে একটু ধারণা রাখো। আমরা কিন্তু জানি যে আমাদের এইচএসসি ইংরেজি দুইটি পার্টে হয়ে থাকে, মানে রিডিং টেস্ট আর রাইটিং টেস্ট, এবং হচ্ছে ওই পরীক্ষাতে কিন্তু দুই ভাগই হয়। রিডিং টেস্টে আমরা দেখি সাধারণত ওই আমাদের দুটো প্যাসেজ থাকে, প্যাসেজ সংক্রান্ত প্রশ্ন বা এমসিকিউ বা হচ্ছে ফ্লো চার্ট বা এরকম বিষয়গুলো থাকে। কিন্তু এই বইটা পড়লে আপনার কথা যদি স্টুডেন্টদেরকে আবার মনে করে দিই, তাহলে এই বইটা পড়লে কিন্তু রিডিং টেস্ট নিয়ে কোনো সমস্যা হওয়ার আর কোনো অবকাশই নেই। সব দিক থেকেই কভার করা হয়েছে বইটা। একটা রিডিং টেস্ট বা হচ্ছে একটা প্যাসেজের সংক্রান্ত যত রকম প্রশ্ন আসতে পারে সব কিছু এখানে কভার করা হয়েছে। কিন্তু রাইটিং টেস্ট নিয়ে আমরা এখনও কোনো কথা শুনিনি। আসলে রাইটিং টেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে স্টুডেন্টদের মাঝখানে আমরা এই ব্যাপারটাও কমন দেখে থাকি যে সবাই একটা কথা বলে আমি লিখতে পারি না ইংরেজিতে। আসলে এই বইটা স্টুডেন্টদের যে আমি লিখতে পারি না এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য কতটুকু সহায়তা করবে? ধন্যবাদ তাহমিদ। এটা কিন্তু একটা ভালো একটা পয়েন্ট বলেছ, আসলে রিটেনের যে বিষয়টা। হ্যাঁ, এবং সকল স্টুডেন্টদের জন্য ইংরেজিতে একটা ভয় থাকে, ইংরেজির মধ্যে যেই জায়গাটা ভয় থাকে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভয় থাকে কিন্তু, ঠিক আছে? তো আমরা এইটাকে মাথায় রেখেই কিন্তু আসলে বইটাকে ওইভাবে প্রিপেয়ার করেছি। তো রাইটিং টেস্টের যেই জায়গাটা আছে, এই জায়গাটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আমি যদি শুরুতেই প্যারাগ্রাফের কথা বলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু এইচএসসিতে ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপার তো আছেই, আবার অ্যাডমিশনও আছে, ঠিক আছে? অ্যাডমিশনে ঢাকা ভার্সিটি যদি বলি, জগন্নাথ ভার্সিটি যদি বলি, ওখানে রিটেন আছে, ওখানে আছে। তো আমরা আসলে প্যারাগ্রাফ অধ্যায়টা কীভাবে সাজিয়েছি, প্যারাগ্রাফ অধ্যায়টা সাজানোর ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে আমরা প্রথমে স্টুডেন্টদেরকে কিছু স্ট্র্যাটেজিস দিয়েছি, টিপস দিয়েছি আসলে প্যারাগ্রাফটা কীভাবে লিখতে হয়, একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় নিজে থেকে। তুমি জাস্ট মুখস্থ করলা, গিয়ে লিখে দিয়ে আসলা। আমরা আসলে চাই না যে স্টুডেন্ট এই কাজটা করুক। আমরা যেটা চাই সেটা হচ্ছে স্টুডেন্ট আসলে ধরতে পারুক যে আসলে একটা প্যারাগ্রাফ কীভাবে লেখা উচিত বা কীভাবে লিখতে হবে। আমরা তুমি দেখবে যে বইটা খুললে যে আমরা প্যারাগ্রাফের অধ্যায় শুরুতেই হচ্ছে আমরা দেখিয়েছি যে প্যারাগ্রাফের ফরমেশনগুলো কীভাবে হয়, একটা প্যারাগ্রাফ সাধারণত একটা আইডিয়াল প্যারাগ্রাফ, একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ কীভাবে লেখা হয়, যাতে করে একটা স্টুডেন্ট সে কিন্তু নিজেও যেন প্র্যাকটিস করতে পারে প্যারাগ্রাফ রাইটিংটা। জাস্ট সে হচ্ছে আমরা যে কয়েকটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম সেগুলো মুখস্থ করলো, এর মধ্যে থেকে পরীক্ষায় কমন আসলে সে ভালো করলো। আমাদের কিন্তু মূল এইম কিন্তু এইটা না। আমাদের মূল এইম হচ্ছে সে যেন বুঝতে পারে যে প্যারাগ্রাফটা কীভাবে লেখা উচিত। এবং রিডিং টেস্টে আমরা যেভাবে ম্যাটেরিয়ালসগুলো সাজিয়েছি এর মাধ্যমে কিন্তু সে হচ্ছে মোটামুটি একটা বেসিক তার ইমপ্রুভ হয়ে যাচ্ছে, এবং সে কিন্তু ওই অংশটা ভালোভাবে পড়লে সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এসে কিন্তু মোটামুটি সে লিখতে পারবে। এখন এই লেখাটাকে সে কীভাবে অর্গানাইজ করবে, কীভাবে একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং ডিটেলসে কীভাবে কী দেয়া লাগে, তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে কিন্তু আমরা প্রথমে আলোচনা করে তারপর কিন্তু আমরা সম্ভাব্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের একটা লিস্ট দিয়ে দিয়েছি। এবং আমরা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার রিলেটেড, মানে টেক্সট বই রিলেটেড যে প্যারাগ্রাফগুলো থাকতে পারে সেটা একটা লিস্ট দিয়েছি, প্লাস হচ্ছে নন টেক্সচুয়াল যে প্যারাগ্রাফগুলো আমরা দেখি যে নন টেক্সচুয়ালে মাঝে মধ্যে আসে ফার্স্ট পেপারে, তো নন টেক্সচুয়ালের কিন্তু একটা লিস্ট দিয়েছি, ঠিক আছে? তো স্টুডেন্টরা যখন হচ্ছে প্যারাগ্রাফের স্ট্রাকচারটা বুঝে যাবে এবং স্যাম্পল প্যারাগ্রাফগুলো যখন পড়বে, আমি বিশ্বাস করি যে একটা স্টুডেন্ট হচ্ছে নিজে থেকে তখন প্যারাগ্রাফটা লিখতে পারবে। এবং এর পাশাপাশি প্যারাগ্রাফের পরে যদি আমরা আসি, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপারের সামারি রাইটিং কিন্তু 10 মার্ক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী শুনছো এই বিষয়টা খেয়াল করো, ঠিক আছে? যে সামারিতে 10 মার্ক, ঠিক আছে? তো এটা কিন্তু বিশাল একটা মার্ক ধরতে গেলে, ঠিক আছে? কিন্তু লিখতে হয় কিন্তু অল্প, বেশি না, অল্প লিখতে হয়। তো এই জায়গাটায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে সামারি লেখার ক্ষেত্রে একটা সামারিতে কী কী লেখা উচিত, কীভাবে লেখা উচিত, সেটা আমরা প্যারাগ্রাফের মতো শুরুতে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? এবং প্র্যাকটিসের জন্য আমরা হিউজ পরিমাণ হচ্ছে এইখানে প্র্যাকটিস কিন্তু আমরা দিয়েছি, ঠিক আছে? এইখানে একটু বেশি দিয়েছি সামারিটা, কী কারণে? কারণ এখানে মার্কস হচ্ছে কিন্তু 10, এটা কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 22টা লেসন কিন্তু নতুন,
ঠিক আছে? এবার তো 22টা 24 সালে যারা পরীক্ষা দিবে ওদের যে বইটা 22টা লেসন নতুন আছে, তো নতুন অধ্যায় থেকে অনেকগুলো সামারি চলে মানে সামারি নতুন সম্ভাবনা আসবে এবং একটা ভালো সম্ভাবনা আছে যে নতুন অধ্যায় থেকে হয়তো বা আসবে। ওদের সময় আসবে, ঠিক আছে? তো আমরা কিন্তু ওই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো থেকে যেসব জায়গা থেকে সামারি হতে পারে সেটা আমরা প্রত্যেকটা পার্টের কিন্তু সামারি দিয়ে দিয়েছি এবং স্টুডেন্ট যখন এই সামারিগুলো প্র্যাকটিস করবে তখন কিন্তু ওর একটা আইডিয়া হয়ে যাবে, তাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কীভাবে একটা বড় একটা লেখাকে কীভাবে কনজেস্টেড ওয়েতে মূল জায়গাটা লিখতে হয়, ঠিক আছে? এবং এই জায়গাটা একটা বিষয় বলি যে সামারি কিন্তু বাজারে প্রচলিত অনেক বই আছে, ঠিক আছে? সামারি লিখতে গিয়ে কিন্তু আসলে সামারি লেখেন, ওটাকে কি বলে, ওটাকে বলা হয় মিনি প্যারাগ্রাফ টাইপ কিছু বলা যেতে পারে, ঠিক আছে? প্যারাফ্রেজ করে ফেলে, এরকম করে ফেলে। সামারি লেখার কিন্তু একটা বোর্ড কর্তৃক কিন্তু একটা নির্দেশনা দেওয়া আছে, তোমার 120 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। 120 বা 100 এরকম একটা নির্দেশনা কিন্তু দেয়া থাকে। তো তুমি কিন্তু যে সামারি লিখতে গিয়ে তুমি রচনা লিখে ফেলবা তাহলে কিন্তু তুমি 10-এর মধ্যে 2 হতে পাবে না, ঠিক আছে? তো স্টুডেন্টদেরকে আমরা আসলে এই মেসেজটাও দেওয়ার চেষ্টা করেছি, সামারি আসলে যতটুকু থাকা উচিত আমরা আমাদের যে স্যাম্পল সামারিগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমরা ওই লেন্থটা মেনটেন করেছি, ঠিক আছে? যেন একটা স্টুডেন্ট এটা দেখে বুঝতে পারে যে আমারও আসলে কতটুকু লেখা উচিত, আমি যখন সামারিটা লিখবো তখন কতটুকু লিখবো। পাশাপাশি যদি তুমি আসো আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েম, ঠিক আছে? যেটা মূলত থিম হিসাবে আসে। তো এখানে আসলে যেহেতু বই একটা বড় অংশ নতুন যুক্ত হয়েছে, কিন্তু অনেকগুলো কবিতা, নতুন কবিতা, যেই কবিতাগুলো হচ্ছে আমাদের বইয়ের মেইন অংশে যেমন আছে তেমনি নতুন যে অংশটা রিডিং ফর প্লেজার এখানেও কিন্তু আছে এবং এইচএসসি বোর্ড কর্তৃক কিন্তু নির্দেশনা আছে যে আমাদের এই অংশটা অ্যাপ্রিশিয়েটিং পোয়েম অংশটা আমাদের রিডিং ফর প্লেজার থেকেও আসতে পারে, ঠিক আছে? এই অংশটা কিন্তু আমরা মাথায় রেখেই আমরা হচ্ছে রিডিং ফর প্লেজার সহ ওইখানে কবিতাগুলো সহ টেক্সটের ভেতরে যে কবিতাগুলো আছে সবগুলো কবিতারই কিন্তু আমরা থিমগুলো দিয়ে দিয়েছি, থিমগুলো কীভাবে লিখতে হবে সেটা আলোচনা সহ আমরা কিন্তু স্যাম্পল থিমগুলো দিয়ে দিয়েছি। এবং এখানে একটা বিষয় যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে একটা কবিতা যখন তুমি আসলে কবিতাটা বুঝবে না, পড়ে যখন তুমি বুঝবে না তখন কিন্তু তুমি আসলে নিজে থেকে থিম লিখতে পারবে না, ঠিক আছে? তো আমরা কি করেছি, আমরা প্রত্যেকটা কবিতার কিন্তু সহজ বাংলা অনুবাদ রেখেছি এবং যদিও কবিতার সামারি আসে না এইচএসসিতে, আমরা প্রত্যেকটা কবিতার কিন্তু সামারি রেখে দিয়েছি। অনেক স্টুডেন্ট ভাবতে পারে সামারি কেন দেওয়া হয়েছে, এই অংশে সামারি দিয়েছে, থিম দিয়েছে, ঠিক আছে, সামারি কেন দিয়েছে? তো সেই বিষয়টা আমি একটু এখানে খোলাসা করি যাতে করে একটা স্টুডেন্ট আসলে বুঝে পড়ে। সে জাস্ট একটা কবিতা দেওয়া আছে, নিচে থিম দেওয়া আছে, মুখস্থ করে ফেললো, আমরা আসলে কখনো এটা চাই না। আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে স্টুডেন্ট যেন হচ্ছে নিজে থেকে ডেভেলপ করতে পারে নিজেকে, সে কবিতাটা বাংলা অনুবাদ সব পড়লো, বুঝলো এবং তখন যখন সে নিজে সে সামারিটা যখন পড়বে তখন কিন্তু সে বুঝতে পারবে এই কবিতায় কী বলা হয়েছে। দেন গিয়ে সে আসলে থিম মানে কি মূল আইডিয়াটা, তাই না? কবিতাটা কবি আসলে কেন লিখেছে, কী জন্য লিখেছে সেটা, তাই না? তখন কিন্তু সে এটা ধরতে পারবে, ঠিক আছে? তো আমরা এই জন্য প্রত্যেকটা কবিতার সামারি আগে দিয়েছি, তারপরে থিম দিয়েছি এবং আশা করি এই রাইটিং পার্টে এসে এই যে প্যারাগ্রাফ বললাম, তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফের পরে হচ্ছে সামারি বললাম, ঠিক আছে, তারপর হচ্ছে কবিতার যে থিম, এই জায়গাগুলোতে স্টুডেন্টদের কোনো সমস্যা হবে না। পাশাপাশি হচ্ছে রাইটিং পার্টে তুমি জানো যে ইমেল আছে, কিন্তু ইমেল থাকে। তো সঠিক ইমেল লেখার যে পদ্ধতি এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ ইমেলগুলো প্রিভিয়াস ইয়ার্সে বিগত বছরে যে ইমেলগুলো এসেছে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ইমেলগুলো আমরা কিন্তু ওখানে দিয়ে দিয়েছি যাতে স্টুডেন্ট আইডিয়া পেতে পারে যে কোন ধরনের ইমেল রাইটিংগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এবং মোটামুটি ইমেল লেখার যে স্ট্রাকচার মানে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যেটা সেটা কিন্তু আমরা হচ্ছে শুরুতে অন্যান্য অধ্যায়ের মতো এখানে কিন্তু আলোচনা করে দেওয়া আছে যে ইমেল আসলে কীভাবে লিখতে হবে, কোন ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে, কোন ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না। ইমেলের পাশাপাশি কিন্তু ইনফর্মাল লেটার্সও কিন্তু আসে, তো আমরা কিন্তু ইমেলস রেখেছি, ইনফর্মাল লেটার্স রেখেছি এবং বরাবর ওই অন্যগুলোর মতো এখানেও কীভাবে লেখা উচিত, একটা লেটার্স একটা স্ট্যান্ডার্ড লেটার কীভাবে লেখা উচিত সেই আলোচনা কিন্তু এখানে দেওয়া আছে। প্লাস পাশাপাশি আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা সেটা হচ্ছে গ্রাফ চার্ট, অ্যানালাইজিং গ্রাফ চার্ট। তো এইটা কিন্তু একটা সহজ পাঠ, কিন্তু অনেক স্টুডেন্টদের কাছে এটা খুব কঠিন লাগে যে একটা গ্রাফ দিয়ে দিল, একটা পাই চার্ট দিয়ে দিল, আসলে কীভাবে লিখবে, কীভাবে কি, এটা আসলে কিছুই না, কিন্তু তোমার আনসার কিন্তু ওখানেই দেয়া থাকে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে যা দেয়া আছে তুমি জাস্ট একটু বর্ণনা আকারে বলবা, ঠিক আছে? তো এই জায়গাটায় হচ্ছে স্টুডেন্টরা অনেকে হচ্ছে যাদের ইংলিশে অনেক বেশি ভীতি কাজ করে তারা কিন্তু এই জায়গাটা ভয় পায়।
তো আমরা আসলে এই জায়গাও অন্যান্য অধ্যায়ের মতো গ্রাফ বা চার্টটা কীভাবে লেখা উচিত, কোন নিয়মে লেখা উচিত, এটা আমরা আলোচনা করে আমরা কয়েকটা স্যাম্পল দিয়ে দিয়েছি। ওই স্যাম্পলগুলো যখন স্টুডেন্টরা পড়বে তখন কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ সবগুলো তো এইভাবেই আসলে সলভ করা হচ্ছে, মানে কি বলে ওই কুমিরের বাচ্চার মতো, মানে সব একই রকম, ঠিক আছে, যেইভাবে আসুক না কেন আমার কাহিনী কিন্তু একই, ঠিক আছে, একইভাবে আমি বর্ণনা করছি। তো আশা করি মানে যখন স্টুডেন্টরা এই বইটা এইভাবে পড়বে তখন তারা আসলে নিজেরা রিয়েলাইজ করতে পারবে যে ইংলিশকে আমরা যতটা আসলে মানে ভয় পাই বা চ্যালেঞ্জিং ভাবি, আসলে কিন্তু ওরকম কিছুই না, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কিন্তু পার্ট আছে রিটেনে, সেটা হচ্ছে স্টোরি রাইটিং পার্টটা। তো স্টোরি রাইটিং পার্টে কিন্তু আসলে এখানে আমরা অন্যান্য অধ্যায়ের মতো এখানে স্যাম্পল রেখেছি, প্রিভিয়াস কোশ্চেন রেখেছি, এবং এই জায়গাটায় আমরা কিন্তু কিছু ডিরেকশন দিয়েছি যে স্টোরি রাইটিংয়ে একটা স্টোরি রাইটিং লিখতে গেলে খেয়াল করতে হবে এটা স্টোরিটা কোন ধরনের স্টোরি, ঠিক আছে। এটা কি আসলে গদবাদা যে হচ্ছে কিছু স্টোরি থাকে, এইসবের কিছু স্টোরি থাকে, খরগোশ কচ্ছপ টাইপ, ওই যে হচ্ছে কাক, তৃষ্ণার্ত কাক, এই টাইপ, নাকি এটা একটা ওপেন এন্ডেড স্টোরি, ক্রিয়েটিভ স্টোরি। তো এই দুইটা বুঝে তারপর যে কীভাবে লিখতে হবে সেটা। এখন যখন হচ্ছে এটা মানে ওই যে তৃষ্ণার্ত কাকের যখন স্টোরি আসছে তখন তো স্বাভাবিক, এখানে ক্রিয়েটিভিটির কিছু নাই, তো সে যা গল্প জানে সেভাবে হচ্ছে সে লিখে দিবে। এই জন্য কিন্তু ইদানিং হচ্ছে বোর্ড কোশ্চেনগুলোতে এই ধরনের কোশ্চেন মানে স্টোরিগুলো একটু কম আসে, ঠিক আছে। ক্রিয়েটিভ যেগুলো সেগুলো কিন্তু বেশি আসে, কারণ স্টোরি যাতে স্টুডেন্টদের রাইটিং অ্যাবিলিটিটা দেখে। তো এই জায়গাটা আমরা আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি যে ক্রিয়েটিভ স্টোরিগুলো কীভাবে লেখা উচিত, একটা স্টোরিতে কীভাবে টুইস্ট আনা যেতে পারে, কীভাবে টানানো যেতে পারে ছোট্ট একটা স্টোরির মধ্যে, ঠিক আছে। তো এইটা আমরা আসলে চেষ্টা করেছি যে স্টুডেন্ট যখন পড়বে তখন মনে হবে যে টিচার মনে হয় তার সাথেই আছে, হ্যাঁ সাথে আসে, বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে স্টোরিটা কীভাবে কী করা যেতে পারে। তো ওভারঅল হচ্ছে যখন একটা স্টুডেন্ট এই ইংলিশ ফার্স্ট পেপার বইটা সে প্যাসেজটা ভালোভাবে বুঝে পড়লো, ভোকাবুলারি ভালোভাবে বুঝে পড়লো, পার্টস অফ স্পিচ উইথ নেসেসারি নাম্বার অফ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এবং এগুলোর অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস সেন্টেন্স মেকিং অ্যাপ্লিকেশনটা পাচ্ছে, এগুলো যখন সব পড়লো বুঝে, তারপর যখন সে হচ্ছে রাইটিং টেস্টে এসে রিটেন পার্টে এসে যখন সে প্র্যাকটিস করলো কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কীভাবে সামারি লিখতে হয়, কীভাবে হচ্ছে অ্যানালাইজ করতে হয় একটা গ্রাফ বা চার্টকে, কীভাবে হচ্ছে একটা পোয়েমের থিম লিখতে হয়, এই ব্যাপারগুলো যখন সে আসলে মানে আয়ত্তে নিয়ে আসলো তখন কিন্তু আর ওই স্টুডেন্টের বেসিকের কোনো ঝামেলা থাকে না, ঠিক আছে। এবং তখন এই লেভেলের একটা স্টুডেন্ট এই প্রিপারেশন নিয়ে যখন একটা স্টুডেন্ট হচ্ছে সে এইচএসসি পাস করবে, ইনশাল্লাহ আমি বিলিভ সে আসলে A+ নিয়েই পাস করবে, মানে যে ইংলিশে A+ নিয়ে ইনশাল্লাহ পাস করবে। এবং যখন সে হচ্ছে অ্যাডমিশনে আসবে, তো অ্যাডমিশনে এসে সাধারণত স্টুডেন্টরা ইংলিশের সামনে এসে যখন মহাসমুদ্রে পড়ে ওর কাছে কিন্তু আর মহাসমুদ্র মনে হবে না, কারণ হচ্ছে ও আগে থেকেই সব জেনে আসছে। কারণ আমাদের বইয়ের একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অ্যাডমিশন কর্নার। যাদের কাছে বই আছে তারা হয়তো দেখেছে অলরেডি যে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু অ্যাডমিশন কর্নার নামে আমরা একটা পার্ট রেখেছি। এই পার্টটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার নেক্সট ডেস্টিনেশন সম্পর্কে তুমি আগে থেকে একটু ধারণা রাখো। তুমি তোমার বইটা যেহেতু অ্যাডমিশন লেভেলেও আসবে, এখান থেকে কোয়েশ্চেন তুমি একটু বুঝে নাও যে এইখান থেকে আসলে কী লেভেলের কোয়েশ্চেন থাকতে পারে। এই অ্যাডমিশন কর্নারে কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ভার্সিটির স্টুডেন্ট, মানে অন্যান্য ভার্সিটিতে যে ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে এমসিকিউ কোয়েশ্চেন, তার কিন্তু স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে। তো একটা স্টুডেন্ট হচ্ছে তার এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি সে কিন্তু হচ্ছে একবার যদি চোখ বুলিয়ে নেয় তাহলে বুঝতে পারবে হ্যাঁ তাহলে এইভাবে কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেন হয়। এবং সে কিন্তু একটু টেস্ট করেও দেখতে পারলো যে আমি আসলে হাউ মাচ আই এম প্রিপেয়ার্ড ফর, হ্যাঁ কতটুকু। এবং হচ্ছে ওই যে সেন্টেন্স মেকিং পার্টটা এটা কিন্তু অ্যাডমিশন কর্নারে দেয়া, এবং তুমি জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে রেগুলার সেন্টেন্স মেকিং আসে, প্রতি বছর আসছে, ঠিক আছে। তো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই 95% ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডগুলো কোত্থেকে থাকে, টেক্সট বই থেকে থাকে। তো স্টুডেন্ট যখন ওই অ্যাডমিশন কর্নারের পার্টে এসে সে এমসিকিউ সলভ করতেছে, টেক্সট তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং সলভ করতেছে, তখন কিন্তু সে অবশ্যই অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। অ্যাটলিস্ট যারা হচ্ছে এই বই পড়বে না তাদের চেয়ে অবশ্যই এগিয়ে থাকবে। এবং ঢাকা ইউনিভার্সিটির আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিটেনে, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন। এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে না, কিন্তু এটা কিন্তু এখন জগন্নাথ ভার্সিটিতে গত বছর থেকে শুরু হয়েছে রিটেন, জগন্নাথ ভার্সিটিতেও এটা আসছে। তো এই এক্সপ্লেনেশনেও কিন্তু আমরা হচ্ছে দেখেছি যে টেক্সট বই থেকে হুবহু লাইন নিয়েও এক্সপ্লেনেশন দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে সম্ভাব্য গুরুত্বপূর্ণ লাইন, যেসব লাইন থেকে এক্সপ্লেনেশন আসতে পারে, ওই লাইনের এক্সপ্লেনেশনগুলো কিন্তু আমরা এই অ্যাডমিশন কর্নার পার্টে দিয়ে দিয়েছি। তো ওভারঅল বলা যেতে পারে একটা স্টুডেন্ট যে নাকি হচ্ছে ইংরেজি অংশে এইচএসসিতে এবং অ্যাডমিশনও এগিয়ে থাকতে চায়,
তার জন্যই মূলত আমাদের একাডেমিক টেক্সট প্যানাশিয়া বইটা প্রস্তুত করা। ঠিক আছে, আমরা শুধুমাত্র হচ্ছে এইচএসসিতে ভালো করে গিয়ে হচ্ছে মহাসমুদ্রে পড়বে অ্যাডমিশনে এসে, আমরা এটা চাইনি। আমরা চেয়েছি, কারণ হচ্ছে আসলে কি, মানে ইংলিশ তো একই ইংলিশ, তুমি ইংলিশ ওইখানেও পড়তেছো, অ্যাডমিশনও ইংলিশ, তাহলে তুমি এখানে কেন মহাসমুদ্রে পড়বে? এটার কারণ হচ্ছে তুমি আসলে ওই যে খেয়াল রাখো না, তুমি আসলে যেভাবে পড়া উচিত সেভাবে পড়ে আসো না। এই জন্যই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে এসে এই ধরাটা খায়। তো আমরা ওই থিমগুলোকে টার্গেট করেই কিন্তু আসলে এই বইটা এইভাবে প্রিপেয়ার করেছি। আমরা যারা রাইটার প্যানেলে ছিলাম, এডিটর প্যানেলে যারা ছিল, তাদের মূল থিম কিন্তু ওইটা ছিল যে এমন একটা বই স্টুডেন্টদের জন্য প্রিপেয়ার করা যে বই পড়লে স্টুডেন্টদের ইংলিশ ফার্স্ট পেপারে কোনো ধরনের সমস্যা তারা ফেস করবে না, ফিল করবে না, প্লাস এইচএসসির পরে যে হচ্ছে তাদের মহাযুদ্ধ যেটা শুরু হয় এবং মহাযুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ ইংরেজি, এই অংশে এসে যেন তারা আসলে সাগরে না পড়ে, তারা যেন বুঝতে পারে যে না, আমি তো এগুলো আগে থেকে জেনে আসছি, বুঝে আসছি, পড়ে আসছি। তো তখন জাস্ট যেটা হবে সেটা হচ্ছে তার জন্য তখন হয়তো শুধু রিভিশন হবে। তো এই জন্য বলা যায় যে হচ্ছে একাডেমিক টেক্সট প্যানাশিয়া একটা স্টুডেন্টকে যে এই বইটা পড়বে আর যে এই বইটা আসলে পড়বে না, এই দুজনের মধ্যে একটা আমি বিশেষ করে বিশাল একটা পার্থক্য রাখবে। তো স্যার, মানে আমরা এই বইয়ের ব্যাপারে বলা চলে যে সবকিছুই শুনলাম, এবং বইটা আসলে কেন একজন শিক্ষার্থী এইচএসসির জন্য পড়বে, পাশাপাশি অ্যাডমিশনের জন্য পড়বে, সেই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি এখন পরিপূর্ণভাবে নিশ্চিত যে এই বইটি পড়লে অন্তত একাডেমিতে তো তার কোনো সমস্যা হবেই না, অ্যাডমিশনের জন্য সে অন্যদের থেকে এগিয়ে থাকবে। তো স্যার, যেহেতু আমরা অ্যাডমিশনের কথাটা নিয়েই আসছি, তো সেই ক্ষেত্রে আপনি বললেন যে প্রতিটা লেসনের পরে কিন্তু একটা অ্যাডমিশন কর্নার থাকে, ওখানে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া থাকে। তো আসলে স্যাম্পল কোয়েশ্চেনের পাশাপাশি মানে বিশ্ববিদ্যালয়ের রিয়েল কোয়েশ্চেনগুলো যেটা, সেটাও তো দেখা প্রয়োজন, মানে সেই প্রশ্নগুলো কি বইতে দেয়া আছে? ধন্যবাদ তাহমিদ, আমরা কিন্তু বিষয়টা মিস করিনি। ঠিক আছে, আমাদের মাথা ওইটা ছিল, কারণ হচ্ছে রিয়েলের তো ফ্লেভার আলাদা, তাই না? তো এটা মাথায় রেখেই আমরা কিন্তু লাস্ট ইয়ারের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, লাস্ট 2 ইয়ার্সের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু আমরা এখানে বইয়ে রেখে দিয়েছি। এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি না শুধুমাত্র, কারণ স্টুডেন্ট হচ্ছে অন্য ভার্সিটি পরীক্ষা দিবে, তো অন্য ভার্সিটির কোশ্চেন সম্পর্কে তাদের জানা দরকার আছে। আমরা জগন্নাথ ভার্সিটির কোশ্চেন, তারপর হচ্ছে চিটাগাং ভার্সিটির কোশ্চেন, তারপর হচ্ছে বিউপির কোশ্চেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আমরা কিন্তু লাস্ট ইয়ারের এই কোশ্চেনগুলো কিন্তু আমরা একটা অধ্যায় হিসেবে বইয়ের শেষে আমরা রেখে দিয়েছি। স্টুডেন্টরা যারা হচ্ছে আসলে অ্যাডমিশনের ব্যাপারে একটু কনসার্ন, তারা কিন্তু নিজেরা দেখে নিতে পারবে যে এখানে আসলে কী লেভেলের কোশ্চেনগুলো আসে, এবং দেখলে তারা যখন এই বইটা ভালোভাবে প্রিপারেশন নিবে তখন দেখবে যে না, এগুলো পারা যায়। ঠিক আছে, এবং তার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে। ঠিক আছে, যে না, ঢাবি তো এত কঠিন মনে হচ্ছে না। ঠিক আছে, যত কঠিন মানুষ বলে প্রচলিতভাবে। ঠিক আছে, তো আসলে এটা মনে হবে যখন একটা স্টুডেন্ট এই বইটা ভালোভাবে পড়বে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতি অধ্যায়ের শেষে কিন্তু আমরা যে কোশ্চেনগুলো রেখেছি স্যাম্পল কোশ্চেন, ওটার পাশাপাশি কিন্তু আমরা রিয়েল কোশ্চেন রেখে দিয়েছি ওই অধ্যায় রিলেটেড কোনো কোশ্চেন যদি বিগত বছরগুলোতে এসে থাকে তাহলে কিন্তু আমরা সেই কোশ্চেনটা ওইখানে রেখে দিয়েছি, এবং সাল সহ, ইউনিভার্সিটির নাম সহ, ইউনিট নাম সহ কিন্তু আমরা সেটা লিখে দিয়েছি। তো এটা দেখলে কিন্তু স্টুডেন্ট বুঝবে যে হ্যাঁ, এই অধ্যায় থেকে এরকম কোশ্চেন হয়েছিল, দ্যাট মিনস সামনে আরও এরকম কোশ্চেন হতে পারে, বা এই লেভেলের কোশ্চেন হয় তাহলে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে বেশি কোশ্চেন হয়েছে তার মানে এই অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ওভারঅল আসলে অ্যাডমিশনের জন্য যতটুকু জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, শেখা প্রয়োজন, তার সবটুকুই আমরা রেখেছি। ঠিক আছে, এবং একাডেমিক তো পুরোপুরি, একাডেমিক তো 100% আমরা রেখেছি, এর পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনের ফ্লেভারটাও আমরা দিয়ে রেখেছি। বাট এটা কিন্তু একটা স্টুডেন্টের এইটা আবার বোঝা উচিত, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা কিন্তু ভয় পেও না যে এই বইটা তাহলে অ্যাডমিশন একাডেমিক দুইটা তো অনেক ভারী হয়ে যাবে। না, তোমরা বাজারে যে বইগুলো পাচ্ছ ওই বইয়ের পেজ নাম্বার এবং আমাদের পৃষ্ঠা সংখ্যা তুমি দেখলেই বুঝবে যে আসলে এই বইটাকে মোটেও ভারী করা হয়নি। তুমি একাডেমিকের প্রিপারেশনে নিবে, কিন্তু পাশাপাশি জাস্ট একটু চোখখান খোলা রাখলে দেখবে এই বইটা একটু কয়েকটা পৃষ্ঠা উল্টালে তোমার কিন্তু অ্যাডমিশনও তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ। তো এটাই ছিল আমাদের আসলে মূল লক্ষ্য। আর এরপরও হচ্ছে আসলে আমাদের একাডেমিক টেক্সট প্যানাশিয়া পড়তে গিয়ে যদি কারো কোথাও কোনো কোশ্চেন অ্যারাইজ করে, কোনো সমস্যা ফেস করে, সেই জন্য প্যানাশিয়া পেজ থেকে তো বরাবরের মতো ফ্রি ক্লাস আছেই। সেখানে আমরা যারা রাইটার্স ছিলাম আমরা হয়তো বা ক্লাস নিব, তুমিও তো এটার সাথে ছিলা। ঠিক আছে, তুমিও হয়তো থাকবে, তো ওখানে তো আমরা আসলে সলিউশন দিবই, ওখানে তো বিস্তারিত কথাবার্তা হবেই। ঠিক আছে, আচ্ছা, তো স্যার একজন শিক্ষার্থী এইচএসসি তে পাশাপাশি অ্যাডমিশনে ভালো করার জন্য এই বইটা কেন কিনবে,
এই প্রশ্নের উত্তর মোটামুটি আমরা আপনার কাছ থেকে বলা চলে এত বিস্তারিতভাবে শুনেছি যে আর কোনো হয়তোবা সন্দেহ থাকার কথা না যে সে কেন বইটা কিনবে। তো আমাদের এই বইটি যেমন একই সাথে এইচএসসির রিডিং টেস্ট নিয়ে কাজ করছে, রিডিং টেস্ট নিয়ে এই বইটাতে যেমন সব কিছুর ওভারভিউ দেওয়া আছে, আবার একই সাথে রাইটিং টেস্ট নিয়েও এই বইটাতে পূর্ণাঙ্গ আলোচনা আছে। সাধারণত আমরা যেটা দেখে থাকি গতানুগতিকভাবে যে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া থাকে, অনেকগুলো রিটেন দেওয়া থাকে, কিভাবে লিখতে হয় এই বিষয়টাই মিসিং থাকে। আমাদের এই বইতে মূলত ফোকাস দেওয়া হয়েছে কিন্তু ওই পয়েন্টটাতে। আমাদের এই বইটা পাতলা বলে এটা ভাবার কোনো অবকাশই নেই যে বইটাতে হয়তো কিছু দেয়া নাই। বইটাতে বরঞ্চ যে বিষয়গুলো প্রয়োজন, যে বিষয়গুলো জানলে কিভাবে রিটেন লেখা যাবে অথবা কিভাবে বিষয়গুলো পড়লে বা হচ্ছে আমার একটা প্যাসেজ পড়লে অ্যাডমিশনের জন্য প্লাস আমাদের এইচএসসির জন্য পাশাপাশি অ্যাডমিশনের জন্য উপকারী হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। তো বলা চলে আমাদের এই বইটা হচ্ছে এইচএসসিতে প্লাস পাশাপাশি অন্য সবার থেকে অ্যাডমিশন একটু এগিয়ে রাখার যে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ বলা চলে বইটায়। তোমরা যারা এইচএসসি এবং আলিম 2026 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমরা তোমাদের এইচএসসির ইংরেজি প্রথম পত্রের যে প্রস্তুতি, পাশাপাশি দ্বিতীয় পত্র আমি বলবো এখানে, এই মোটামুটি মোটা দাগে ইংরেজির প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার জন্য তোমরা এই বইটি সংগ্রহে রাখবে তোমাদের, এই প্রত্যাশা রাখছি। তো স্যারকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীদের সামনে এই বইটি কেন তাদের জন্য ইম্পর্টেন্ট এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। তো আমরা এরই মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।